আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রবল শীত অনুভূত হচ্ছে। শীতে সবাই ভালো থাকি এবং শীতকে উপভোগ করি। আজ এক কাপ চায়ের এই আসরে আমি কিন্তু কফি নিয়ে এসেছি, ব্ল্যাক কফি। ঠান্ডায় মনে হলো যে আজকে কফি খাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে, সেটি হচ্ছে সার্বিক বিষয়, অর্থাৎ একটি বিষয় না, অনেকগুলি বিষয় নিয়ে ছোট ছোট করে বলতে চাইছি। সবাই জানেন আমি কয়েকদিন আগে, অর্থাৎ গত সপ্তাহে পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ে বেশ কয়েকদিন কাজ ছিল আমার, সে কাজগুলো সেরে ফিরেছি ঢাকায়, চিরপরিচিত জাদুর শহর ঢাকায়। কিন্তু জাদুর শহরে ফিরেই মনটা খারাপ হয়ে যায় যখন রাস্তাঘাটে চলাচল বন্ধ থাকে। একটা জিনিসকে আমরা লক্ষ্য করেছি, যানজট কিন্তু সব সময়, কিন্তু এখন কিছু যানজট তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে খুব ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। সকলে দাবি দেওয়া নিয়ে নেমে গেছে এবং তাদের প্রধান লক্ষ্যই যেন সকল মানুষের সমস্যা তৈরি করা। কোনো একটি নির্দিষ্ট স্থানে বা জনাকয়েক মানুষ দাঁড়িয়ে যে তাদের দাবি বা আবেদন করবে তা কিন্তু নয়। তারা সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। বিশেষ করে শাহবাগের ওই এলাকাটা যদি বন্ধ করে দেয়া হয়, তাহলে দেখা যায় যে সারা ঢাকায় প্রায় অচল হয়ে যায়। সমস্ত ঢাকাটা অনেকটা পাজামার মতো, দুই দিকে দুইটা, মাঝখানে যদি আপনি বন্ধ করে দেন তাহলে আর ক্রস করার কোনো সুযোগ থাকে না। এটি কিন্তু ঘটছে। গত দুদিনের যে দেখলাম, বা আগেও এটা ঘটেছে, আমি দুদিনের কথা বলছি, যে মানুষ লোকে লোকারণ্য, এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় যেতে পারছে না। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি রাস্তায় মুভ করতে পারছে না, বা যার প্রয়োজন সে রাস্তায় বসে আছে চুপচাপ। একটা জিনিস খুব অবাক করার মতো, যে 5ই আগস্টের পর, অর্থাৎ নতুন স্বাধীনতা আমরা অনেকেই বলছি, তারপর অনেকটা সময় মানে অনেক বেশি সময় না হলেও 4 মাস মতো হয়ে গেছে, সেখানে আমাদের চাহিদা আকাশচুম্বী চাহিদার সঙ্গে বর্তমান সরকার কতটুকু সামঞ্জস্য রাখতে পারছেন সেটি নিয়ে অনেক প্রশ্ন, অনেক সমালোচনা, অনেক লেখালেখি হচ্ছে। কিন্তু কেউ ভাবছে না যে এই সরকারের এই কাজগুলো করতে হলে সকলের সহযোগিতা দরকার। সহযোগিতা কীরকম? রাজনৈতিক দলগুলোর দরকার, জনগণের দরকার, পেশাজীবীদের দরকার। প্রত্যেকের চেষ্টার ফলেই, প্রত্যেকের একতাবদ্ধতার ফলেই কিন্তু এই যে সমস্যাগুলো সমাধান আমরা চাইছি সেটি সম্ভব, নচেত নয়। এই সামান্য কথাটাকে আমরা বুঝতে পারছি না নাকি বুঝতে চাইছি না, এটি আমার কাছে এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আমার মনে হয় অনেকেরই সেটি মনে হচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন যে আমরা সকলেই মিলে সংস্কার চাইছি, কিন্তু সংস্কার করতে হলে যে সময়টুকু দরকার, বা যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, বা যে সহযোগিতাটুকু করার দরকার, সেটুকু কিন্তু আমরা করছি না। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন এলাকা থেকে খবর আসছে, আমি গিয়েছিলাম যেখানে, সেখানেও দেখলাম যে বিএনপির লোকজন তারা মনে করছে যে তারা ক্ষমতায় এসে গেছে এবং তারা কিন্তু চাঁদাবাজি করছে। এটা বিএনপির নিজেরাও খুব ভালো করে জানে। তারা হয়তো কিছু মানুষকে হয়তো দল থেকে বহিষ্কার করছে, কিন্তু কার্যকরীভাবে কোনোটাই বন্ধ হয়নি। শুধু স্থান বদল ঘটেছে বা স্থানান্তর ঘটেছে। এক দল গেছে আর এক দল এসে সেই স্থান পূর্ণ করছে, এবং খুবই ভয়ঙ্করভাবে। কয়েকদিন আগে একটি ফোন রেকর্ড শুনলাম আমি, সেখানে বলছে যে কেন তাকে দেয়া হবে না, তাকে মানে চাঁদাই চাচ্ছে, সেটা কেন দেওয়া হবে না? তারা কি এখনো দেশে আছে না? এতদিন তারা দেশের মধ্যে কোনো কিছু করে তারা দৌড়ে বেরিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, মানে এগুলো বলতেও খারাপ লাগে। যে আমার কাছে অবাক লাগছে যে 16 বছর ধরে তারা নির্যাতিত হয়েছে,
তাদের নেতারা কি বুঝছেন আমি জানি না, তারা জেল খেটেছেন বিভিন্নভাবে, এবং এই 16 বছর ধরে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষকে জেল থেকে মুক্ত করতে পারে নাই। সেখানে একটি সুযোগ তৈরি হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এই মুহূর্তে দেশটি গড়ার সময়। সেই সময়টাতে তারা নিরবিচ্ছিন্নভাবে এই সরকারকে কাজ করতে দেবে তা কিন্তু করছে না। তারা বিভিন্নভাবে প্রতি মুহূর্তে দেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় রাস্তাঘাটে তারা সদর্পে চাঁদাবাজি করে যাচ্ছে, দখল করে যাচ্ছে। যদি এই অবস্থা হয়, তার জন্য কি এত তরুণ, এত ছাত্র, এত জনতা জীবন দিয়েছে? কেন জীবন দিবে তারা? প্রতিবার একবার ৭১-এ বহু সাধারণ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, যাদের কোনো প্রাপ্যতা নাই, কিছুই তারা পায়নি। বরং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, তারা অধিকাংশ ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, ফলস, যেটি সত্যি নয়, মিথ্যে সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ মুক্তিযোদ্ধা সেজে তারা সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে এত বছর ধরে, এবং সেটি ক্রমান্বয়ে বেড়েছে। তাহলে এই জুন জুলাইয়ে যেসব মানুষের আত্মদান ঘটেছে, যেসব ছাত্র জনতা গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েছে, জীবন উৎসর্গ করেছে, এবং এখন পর্যন্ত প্রায় দিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা আহত ছিল তারা দীর্ঘদিন ধুকে ধুকে মৃত্যুর কাছে হার মানছে। সেই মৃত্যুগুলোকে আমরা এত সহজে ভুলে যাচ্ছি কি করে? আমার বোধে এটি আসে না। যদি আসতো তাহলে আমি আজকে এই কথাগুলি বলতাম না। আমার প্রশ্ন জাগছে যে কেন দল হিসাবে বিএনপির কথাই বলবো আমি বিশেষ করে, কারণ তারাই সবচেয়ে বড় দল। হয়তো যখন ভোট হবে, নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা। তারপর তারা কেন এই সময়টুকুতে ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করছেন না? তারা অবশ্য মুখে বলছেন অনেক কিছুই, কিন্তু তাদের কার্যকলাপে সেটি প্রমাণিত হচ্ছে না। তারা বলছেন তারা সরকারের সকল ধরনের সহযোগিতা করবেন, সংস্কার করবেন। আদৌ কি তারা সংস্কার চান? আমার মনে হয় চান না। চাইলে তো তারা এ ধরনের আচরণ করতে পারতেন না। আরও কারা আছে? আরও আছে যারা প্রশাসনে বসে আছেন, বিভিন্ন সেক্টরে বসে আছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষ। তাদের সকল দাবি দেওয়া এখন উপচে পড়ছে। আমি বলছি না যে দাবি করা কোনো অন্যায্য কাজ বা অন্যায্য দাবি। ন্যায্য দাবি অবশ্যই চাইবেন, কিন্তু সেই চাওয়ার সুযোগটুকু তো সরকারকে দিতে হবে। আমরা সবাই জানি কি পরিমাণ লুটপাট এই দেশে হয়েছে। সেই একটা ভঙ্গুর অর্থনীতির উপর যে সরকার এখন পরিচালিত হচ্ছে, তারা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন, এবং ৩ জন ছাত্র বাদ দিলে বাকি সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছিলেন, এবং তারা কিন্তু ইচ্ছে করে এখানে আসেননি। তাদের এই দায়িত্ব নেয়া বা না নেয়ার ক্ষেত্রে তাদের খুব কিছু হেরফের হতো না, তাদের জীবনের চাওয়া পাওয়ারও কিছু নাই। একজন তো উপদেষ্টা মারাই গেলেন। এরকম একটি ক্ষেত্রে কেন আমরা সাধারণ যারা আছি, সাধারণ বলতে যারা স্টেক হোল্ডার, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা নাকি ব্যবসা করছেন না। কেন করছেন না? কি হবে তারা বুঝতে পারছেন না অর্থনৈতিকভাবে। তাহলে 16 বছর ধরে যে লুটপাট হয়েছে, তখন ব্যবসায়ীরা বোঝেন নাই? টাকা পয়সা নাকি লুটপাটে সহযোগিতা করেছেন বলেই তারা তখন খুব ভালো ছিলেন। পত্রিকালারা এতদিন কোথায় ছিলেন? এতদিন তো কোনো খবর প্রকাশ করেনি। 2 দিন ধরে আমার দেশ পত্রিকাটি প্রকাশিত হয়েছে আবার নতুন করে, দীর্ঘ বছর পরে মাহমুদুর রহমান সাহেবের পত্রিকা প্রকাশিত হলো, এবং সেখানে যে নিউজগুলো এসছে পিলে চমকে দেওয়ার মতো। অথচ এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন একই গল্প র‍্যাব সাজিয়েছে, একই গল্প ডিবি সাজিয়েছে, বা একই গল্প রাজনৈতিক নেতারা বলার চেষ্টা করেছে, জঙ্গি নাটক। তখনও কিন্তু পত্রিকাগুলোকে যে খবর দেওয়া হয়েছে সেটিই প্রকাশ করেছেন তারা।
এবং এখন পর্যন্ত তারা কোনো অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের চেষ্টা করেননি। এই যে গত 4 মাসেও তারা চেষ্টা করেননি বিগত সময়ে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনাগুলো তুলে আনার। যদি ঘটনাগুলো তুলে আনা সম্ভব না হয় বা না হতো, তাহলে আমার দেশ পত্রিকা কি করে পারল? তিনি তো সমস্ত তথ্য দিয়েই প্রকাশ করেছেন এবং তিনি বলছেন আরও অনেক ঘটনা আছে। তার মানে শুধু ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্ট সরকার বলে একটি সরকার বা একটি দলকে দায় দিয়ে আমরা কি সবাই দায়মুক্ত হয়ে যাব? আমাদের প্রত্যেকের দায় আছে না? আছে। পত্রিকার কাজ কি? সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজকে সত্যিটা তুলে ধরা। হ্যাঁ, নিজের নিরাপত্তার কারণে হয়তো অনেকেই অনেক কিছু পারেননি, কিন্তু এখনও তাদের দেখি অধিকাংশই ঘুরিয়ে পিছিয়ে সরকারের সমালোচনা করতে। কিন্তু সরকার কেন অনেক কাজ করতে পারছেন না সেই বিষয়গুলো কিন্তু খুব একটা তুলে ধরছেন না কেউ। এখানে একটা জিনিস আমাদের বোধহয় সকলেই পরিষ্কার যে প্রফেসর ইউনূস সাহেবের কোনো কিছু চাওয়া পাওয়া নাই। অন্তত সারা বিশ্বে এখন পর্যন্ত তার প্রতি অগাধ বিশ্বাস আছে বিশ্বের মোড়লদের এবং অন্যান্য যে কোনো দেশের। সেটা আমরা গত কয়েকদিনের বিভিন্ন খবর থেকেই জানতে পারি। যদি তাই হয়, তাহলে আমরা কেন তার উপর আস্থা রেখে তাকে সহযোগিতা করছি না? কেন আমরা সংস্কার চাইছি না? মুখে বলছি সংস্কার, কিন্তু আসলে চাইছি না। কারণ সংস্কার করতে যে সময়টুকু দরকার, সেই সময়টুকু তো দিতে হবে। একটি দেশের পরিবর্তন মানে ভালো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন ঘটে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন, পেশাজীবী এবং সাধারণ জনগণ অবশ্যই তার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সাধারণ জনগণ সম্পৃক্ত না হলে সাধারণ জনগণের জন্য ভালো কিছু করা খুবই দুরূহ। কারণ জনগণ যদি মনে করে আমাকে শুধু শুধু এমনি এমনি দিয়ে দেওয়া হবে, সব পেয়ে যাব আমি, সেটা ঠিক নয়। কারণ ভালো কিছু পেতে হলে নিজের আচরণকেও ভালো করতে হবে। আপনি যদি রাস্তাঘাটে চলেন, আপনি দেখতে পাবেন মানুষের উচ্ছৃঙ্খলতা। কোনো উচ্ছৃঙ্খল জাতির জন্য কোনো ভালো কিছু কখনো হয়েছে বলে বা কোনো উচ্ছৃঙ্খল জাতি নিজেদেরকে উন্নয়নের সোপানে স্থাপন করতে পেরেছে বলে আমার অন্তত জানা নেই। যদি তাই হয়, তাহলে শুধু সরকারের দায় বা দায়িত্ব এটি ভাবার কোনো কারণ বোধহয় নেই। শুধু সরকারের সমালোচনা করব না বা করা যাবে না সেটি কিন্তু আমি বলছি না, কিন্তু আমরা যেভাবে বলছি যে এটা হলো না, ওটা হলো না, দ্রব্যের দাম কমলো না, আপনাকে সমস্ত কিছু আমদানি করতে হচ্ছে, আপনার কাছে বৈদেশিক মুদ্রার অভাব, আপনি আমদানি করছেন এবং আমদানি করার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, একটি কারণ। কিন্তু তার চেয়েও বেশি কারণ হচ্ছে কি সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? ইচ্ছে করে দাম বাড়িয়ে দিচ্ছে। কয়েকদিন আগের ঘটনা আপনারা সবাই জানেন যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না বাজারে, বোতলগুলো পাওয়া যাচ্ছিল না। সয়াবিনের তেলের যে দাম যেই বাড়ানো হলো, সঙ্গে সঙ্গে কিন্তু সয়াবিনের সয়লাভ। এটা পত্রিকার নিউজ। তার মানে ওই ব্যবসায়ীরা, তাদের কি দেশের প্রতি কোনো দায়বদ্ধতা দায়িত্ব নেই? থাকলে তারা কি করে এই সোয়াবিন আটকে রাখেন? তাহলে এই সব ব্যবসায়ীরা তো কোনো না কোনো দলের, সবাই যে সাধারণ ব্যবসায়ী তা নয়, অর্থাৎ কোনো দলের সঙ্গে যুক্ত নয় তা নয়। বড় বড় এইসব ইম্পোর্ট করেন কিন্তু বড় বড় ব্যবসায়ীরা, তারা এতদিন হয়তো একটি দলের সঙ্গে ছিলেন এবং অন্য দলের ব্যবসায়ী যে নাই তা কিন্তু না। তাহলে কারসাজি করে এই যে দাম বাড়াচ্ছেন, সেটি কি আপনি যদি সরকার হন তাহলে আপনার পক্ষে সম্ভব? তাহলে কি আপনাকে পিটুনি দিতে হবে, পুলিশ দিয়ে ধরে আনতে হবে? সেটি যদি করা হয় তাহলে কিন্তু বলবেন যে এই সরকার হাসিনা সরকারের মতোই জনগণের উপর অত্যাচার করছে। আপনি মানুষের অসুবিধা সৃষ্টি করছেন, দ্রব্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন মজুত করে, সেখানে আবার আপনি বলছেন, আমরা বলছি যে পণ্যের দাম কমছে না, সরকার পণ্যের মূল্য কমাতে পারছে না, সরকারের এই 4 মাস হয়ে গেল সরকার কিছুই পারছে না। সেটা কি ঠিক?
আবার আমি আপনি বিভিন্ন রাস্তা দখল করে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছি, বিভিন্ন মিছিল মিটিং করছি, বিভিন্নভাবে অরাজকতা তৈরি করছি। আবার আমি আপনি বলছি আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না। যত অরাজকতা থাকবে আইন শৃঙ্খলা রক্ষা করা ততই দুরূহ ব্যাপার হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ছিনতাই বেড়েছে এবং ছিনতাই কিছু প্রাণও গেছে এর মধ্যে। এই ছিনতাই বাড়ার কারণ কি? এই ছিনতাই বাড়ার কারণ হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে এই অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তো সেটি নিয়ন্ত্রণ করতে হলে তো পুলিশ বাহিনীকে বা যারা কাজ করেন তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে এবং তাদেরও মানসিকভাবে সেইটি দমন করার প্রস্তুতি থাকতে হবে। আমি যে কথাটি বলতে চাইছি সেটি হচ্ছে প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক একটি সমঝোতা এবং পারস্পরিক সহযোগিতা খুবই দরকার। এই সহযোগিতা না থাকলে কোনোভাবেই সম্ভব নয়। তারপর আছে তো পতিত সরকারের লোকজন তো দেশ ছেড়ে সবাই চলে যায়নি, সবাই পালিয়ে যায়নি, তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে। কদিন আগে ইজতেমার মাঠে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। ইজতেমা নিয়েও তারা মারামারি করছে। ইজতেমা নিয়েও যারা ধর্মের কথা যেখানে বলা হবে সেখানেও একটা মারামারি এবং সেখানেও শোনা যাচ্ছে অন্যদের ইন্ধন রয়েছে। কতটুকু আমি জানি না সত্যি বা মিথ্যে। আর পার্শ্ববর্তী দেশের ইন্ধন তো রয়েছে, সেটা সর্বক্ষেত্রে আমরা দেখছি প্রচারণার মাধ্যমে। যতই তারা বলুক বাংলাদেশের সঙ্গে তারা ভালো আচরণ করতে চাইছে বা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব কাজ করতে চাইছে, কিন্তু তারা এটা মানতে পারছে না। আরও তারা পারছে না কারণ কি? এখন পাকিস্তান থেকে জাহাজে করে মাল আসছে, যে মালটি আগেও আসতো কম, অর্থাৎ আমদানি কিছু কম হতো, সেটার পরিমাণ বেড়েছে এবং সেটা ভারত হয়ে আসতো, এখন আর ভারত হয়ে আসছে না। এটিও ভারতের একটি মাথা ব্যথার কারণ। কিন্তু এই কি আসছে, যে খাবার আসছে, পণ্য, যেটা কোন পণ্য আসছে? চিনি আসছে, বিভিন্ন দ্রব্য তৈরির ম্যাটেরিয়ালস আসছে, এইসবই আসছে। কিন্তু তারা ব্যাখ্যা দিচ্ছে এখানে এই আসছে সেই আসছে। তারা চাইছে না যে পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্যিক লেনদেন আমাদের বৃদ্ধি পাক। কেন? যেখান থেকে বাংলাদেশ সুবিধা পাবে সেখান থেকে বাংলাদেশ আনবে। বাংলাদেশ তো ভারতের কাছে দাসখত লিখে দেয়নি। এই যে বিভিন্ন সমস্যা পার্শ্ববর্তী দেশ এবং পার্শ্ববর্তী দেশে পতিত সরকারের পলায়ন, পালিয়েছে যারা ওখানে অবস্থান করছেন, তারা বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন। তাদের হাতে আছে প্রচুর লুট করা টাকা, দেশে মানে পার্শ্ববর্তী দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে সেই টাকার মজুদ তাদের রয়েছে, তাদের এজেন্টদের কাছে, তাদের লোকেদের কাছে। সেটা নিয়ে তারা সবসময় প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছেন, দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। ভারত আমাদের প্রতিবেশী, পাকিস্তান দূরবর্তী প্রতিবেশী। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তানের কাছেও নিজেদেরকে বিকিয়ে দেওয়ার কিছু নেই। ৭১ আমরা স্বাধীনতা লাভ করেছি, ভারতের কাছেও মাথা বিকিয়ে দিয়ে কিছু আমরা করব সেটা আমরা চাই না, যেটি পতিত সরকার ১৬ বছর ধরে করেছেন, চেষ্টা করেছেন যাতে। এবং এমন ভয়ঙ্কর কথাও শুনলাম ঢাকা অ্যাটাক করার জন্য ওনাকে তিনি বলেছিলেন। আমি জানি না, এটি খবরে আমার দেশ পত্রিকাতেই এসছে। তো এইরকম একটি অবস্থা যে প্রতিবেশীর সঙ্গে, সেই প্রতিবেশীর সঙ্গে তো প্রতিবেশী থাকতে হবে, খুব ভালো বন্ধুত্ব হওয়ার তো সুযোগ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, যদি তাদের আচরণের পরিবর্তন ঘটে তবে নিশ্চয়ই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হতে পারে অদূর ভবিষ্যতে। আমরা এর বাইরে তো চিন্তা করতে পারি না, কারণ বাংলাদেশ ছোট দেশ হতে পারে, বাংলাদেশের জনসংখ্যা অনেক, বাংলাদেশের কর্মের হাত অনেক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রের মানুষ রক্তের বিনিময়ে ৭১ একবার অনেক জীবনের বিনিময়ে স্বাধীন করেছে। আবার ২০২৪-এর ৫ই আগস্ট, জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রচুর প্রাণের বিনিময়ে আবার একবার স্বাধীনতার সুখ লাভ করেছে, যেটি আমরা চারিদিকে তাকালেই বুঝি। কিন্তু স্বাধীনতাটাকে অর্জন করলে ধরে রাখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেই আচরণ আমাদের করতে হবে। না হলে যে সরকারই আসুক কখনোই দেশের মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে না। ভালো থাকুন।
আবার দেখা হবে আরও এক কাপ চায়ে।